সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১৯৯১ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে বেশি বাজে অবস্থা হয়েছিল ২০০১ সালের নির্বাচনে। এই নির্বাচনে আওয়ামী লীগের মাত্র ৬২ জন প্রার্থী জয়লাভ করে এসেছেন, অর্থাৎ ৬২ আসনে জয়লাভ করেছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। এই ৬২ আসনের নির্বাচনেও আওয়ামী লীগের ঢাকা বিভাগে আধিপত্য ছিল। একটা উদাহরণ হিসেবে যদি বলি, সে সময়ে গাজীপুরে ৫টি আসন ছিল, সেই ৫টি আসনের সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছিলেন। এছাড়া ঢাকা বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেগুলোতেও আওয়ামী লীগের প্রার্থীরা কম বেশি জয়লাভ করেছেন। এর মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য রয়েছে এবং আওয়ামী লীগের কম বেশি ভোটার রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব পালিয়ে গেছে, শীর্ষ নেতা শেখ হাসিনা পালিয়ে গেছেন। শুধুমাত্র আওয়ামী লীগের এখানে এখন যেটা এক্সিস্ট করছে সেটা হলো আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের কর্মী এবং আত্মগোপনে থাকা বা লেয়াজু করে টিকে থাকা কিছু আওয়ামী লীগ নেতা। এছাড়া আওয়ামী লীগের কিছু এখন এখানে এক্সিস্ট করছে না। মাঝে মধ্যে দু একটা ঝটিকা মিছিল দেখছি, সেটাও আওয়ামী লীগের স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না। এটা হইল চরম সত্য কথা। নতুন করে আমাদের সামনে একটা জরিপের ফল সামনে এসেছে, যে জরিপের ফলটা আমি নিজেকেও কিছুটা অবাক করেছে। এই জরিপ কোনো অনলাইন জরিপ না, একেবারে রিসার্চের যে প্রপার ম্যাথোডোলজি রয়েছে সেগুলো ব্যবহার করে এই জরিপটি করেছে। এই জরিপের আরও দুটি খণ্ডের ফল আমরা আগে পেয়েছি, সেই ফলের কেউ কখনো সরকার সন্তুষ্ট হয়েছে, কখনো জামাত ইসলামী সন্তুষ্ট হয়েছে, কখনো বিএনপি সন্তুষ্ট হয়েছে। তবে এই যে তৃতীয় খণ্ডের যে ফল প্রকাশ হলো, আমি মনে করি এখানে আওয়ামী লীগের খুশি হওয়ার মতো বা অ্যাজ আ পার্টি আওয়ামী লীগের দেখার মতো, ভাববার মতো অনেক কিছু রয়েছে। এবং যারা আগামীতে নির্বাচন করবে, যেই সরকার নির্বাচন কন্ডাক্ট করছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও আওয়ামী লীগের এই ভোট সংখ্যা নিয়ে ভাববার সময় এসেছে। আমি একটু বলি, আপনি দেখবেন ১৯৯১ সালের পর থেকে ২০১৪, ১৮, ২৪-এর নির্বাচন বাদ দিয়ে ২০০৯ সালের ৮ সালের নির্বাচন পর্যন্ত আপনি যদি দেখেন, একবার আওয়ামী লীগ জিততেছে, আরেকবার বিএনপি জিততেছে। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোট সেটা ফিক্স থাকতেছে, বিএনপির যে ভোট সেটা ফিক্স থাকতেছে। মাঝখানে যারা সাধারণ ভোটার বা সুইং ভোটার রয়েছেন, তারা এই ভোটাররা একবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন, একবার বিএনপিকে ভোট দিচ্ছেন। অর্থাৎ এই সুইং ভোটাররাই হচ্ছে এক ধরনের ক্ষমতার নির্ধারক হিসাবে কাজ করছেন। তো এই যে আওয়ামী লীগ গত ১৫ বছর ক্ষমতায় ছিল, অর্থাৎ এই যে সুইং ভোটার যারা, তারা বিএনপির পক্ষে চলে গেছে বা আওয়ামী লীগের অপোজিশনের পক্ষে চলে গেছে। অর্থাৎ ঢাকা বিভাগেও আওয়ামী লীগের যে ভোট ছিল সেটা কমে গেছে। কমতে কমতে কত এসেছে? ২৫% নেমেছে। এই ঢাকা বিভাগে যদি এখনও আওয়ামী লীগের ২৫% ভোট থাকে, এই ২৫% ভোটকে বাদ দিয়ে কি আপনি আগামী নির্বাচন করতে পারবেন? সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাবের ভার আমি আপনাদের উপর দিয়ে দিলাম। আপনারাই সেই প্রশ্নের জবাব দেবেন। দেখেন, ঢাকা বিভাগে বিএনপির সমর্থন, এই ইনোভেশন কনসাল্টিংয়ের যে জরিপ, প্রপার রিসার্চের যে মেথোডোলজি ব্যবহার করে যে জরিপটি হয়েছে, প্রায় ১০,০০০-এর বেশি মানুষের উপর জরিপটি হয়েছে, তারা দেখতে পেয়েছে ঢাকা বিভাগে, অর্থাৎ ঢাকার সবগুলো জেলাতে বিএনপির ভোট রয়েছে ৪০.৮%, আওয়ামী লীগের ভোট হইল ২৫.৮%, জামাতের ভোট হইল ২৪.৩%। আমি এই জরিপের ফলটাকে আমি সত্য ধরে নিলাম। সব জরিপের ফলই সত্য না, এখানে নানা ধরনের প্রবলেম থাকে, তাও আমি ধরলাম ১৫ বছর শাসনে থাকার কারণে বা ১৫ বছর আওয়ামী লীগ যে ধরনের শাসন এই দেশে চালিয়েছে বা যেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছে, নির্বাচনহীনতা যে করেছে, ফ্যাসিজম কায়েম করেছে, সেই আওয়ামী লীগের বিপক্ষে এই যে সুইং ভোটার যারা আছেন তারা একেবারেই থাকবেন না, তারা কেউই থাকবেন না। এর বাইরেও আওয়ামী লীগের শুধুমাত্র সমর্থন নির্ভর ভোটার এখনও ২৫.৮%, যেটা বিএনপির হচ্ছে ৪০.৮%। আপনি যদি আমাদের আগের ভোটগুলো কম্পেয়ার করেন, আগের নির্বাচনগুলোর রেজাল্ট কম্পেয়ার করেন, এই সুইং ভোটাররা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বিএনপির পক্ষে চলে যায়, যখন বিএনপির ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের পক্ষে চলে যায়। অর্থাৎ এই সুইং ভোটাররাই হচ্ছে ক্ষমতার মূল নির্ধারক হয়ে কাজ করেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখনও যে ২৫.৮% ভোটার রয়েছে ঢাকা বিভাগে, একটা গুরুত্বপূর্ণ বিভাগ, যে ঢাকায় যে কোনো আন্দোলনের জন্য এই সমর্থকদেরকে খুবই কাজে লাগে এবং এই পরিমাণ সমর্থকদেরকে দিয়ে ঢাকা যে কোনো সময় অচল করা দেওয়া যেতে পারে। ঢাকার বিভিন্ন প্রবেশদ্বার যেগুলো রয়েছে
রয়েছে সেগুলোতে বিক্ষোভ তৈরি করে অবরোধ সৃষ্টি করা যেতে পারে। অর্থাৎ এই আওয়ামী লীগের 25.8% ভোটারকে আপনি কখনো ঢাকা বিভাগে উপেক্ষা করতে পারবেন না। এনসিপি এত বড় অভ্যুত্থান করে তারা একটা রাজনৈতিক দল গঠন করলো এনসিপি। এই এনসিপি এখন পর্যন্ত ঢাকা বিভাগে 2-4% সমর্থন আদায় করতে পারেনি। এটা হইল চরম বাস্তবতা। একটা দল কত শক্তিশালী সেটা নির্ভর করে একটা দল ঢাকায় কত পরিমাণ মানুষ জমায়েত করতে পারতেছে, এটা একটা ফ্যাক্টর। এরপরে একটা বিভাগ, যেই বিভাগে আওয়ামী লীগ এখনও ভোটের দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে, সেটা হলো বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে এই যে ইনোভেশন কনসাল্টিংয়ের যে জরিপ, সেই জরিপে বরিশাল বিভাগে আওয়ামী লীগের ভোটার এখনও 31.9%, বিএনপির 28.7%, জামাতের 29.1%। বরিশালে এখন পর্যন্ত শীর্ষ দল হচ্ছে আওয়ামী লীগ। এর থেকে যে একটা বিভাগে আওয়ামী লীগের ভোটার হইল 31%, 31.9%, অর্থাৎ প্রায় 32%। বরিশাল বিভাগে, ঢাকা বিভাগে আওয়ামী লীগের ভোট প্রায় 26%। এই যে একটা বিভাগে 32%, একটা বিভাগে প্রায় 26%, এই ভোটারকে কি আপনি উপেক্ষা করে আপনি নির্বাচন করতে পারবেন? এই ভোটারদেরকে ভোটে তাদের প্রতীক না রেখে আপনি কি আসলে একটা অংশগ্রহণ নির্বাচন করতে পারবেন? বা সেই নির্বাচন করে ফেললেও সেটা যে শেখ হাসিনা যে নির্বাচনগুলো করেছে 2014, 2018, 2024 সালে যে নির্বাচনগুলো করেছেন, সেগুলো হচ্ছে কোনো অংশে কি সেগুলোর থেকে ভালো নির্বাচন হবে? একেবারেই না। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগের এত পরিমাণ ভোটার যদি আপনি বাহিরে রাখেন, নির্বাচনের সঙ্গে যদি কানেক্ট না করেন, তাদের প্রার্থী যদি না রাখেন, তাদের প্রতীক যদি না রাখেন, তাহলে এই আওয়ামী লীগের বা এই নির্বাচনটাকে সম্পূর্ণভাবে অংশগ্রহণমূলক বলা যাবে না, এবং এই নির্বাচনটাকে নিয়ে প্রশ্ন থেকে যাবে। আমরা যেরকমভাবে 2018, 2024, 2014 ইলেকশনকে সমালোচনা করেছি, ঠিক একইভাবে এই নির্বাচনকেও সমালোচনা করার জায়গা থাকবে। অন্যান্য বিভাগগুলোতে এর মধ্যে রংপুরে শুধুমাত্র জামাতে ইসলামী বিএনপি চেয়ে এগিয়ে রয়েছে, বাকি সবগুলো বিভাগেই বিএনপি অনেক ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারে। এই ইনোভেশন কনসাল্টিংয়ের যে জরিপ, সেই জরিপের 3য় পর্বের রেজাল্ট হইল এটা। তবে আমার কাছে এই জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল যেটা হইল, 2টা বিভাগে আওয়ামী লীগের অভাবনীয় ফল বা আওয়ামী লীগের অভাবনীয় ভোটার সংখ্যা। এটাই যে এক্স্যাক্ট সংখ্যা তা কিন্তু বলা যাচ্ছে না, বা তা বলার কোনো অবকাশও নেই, কিন্তু হচ্ছে আপনি এটা থেকে একটা অনুমান করতে পারছেন যে এই এরকম পরিস্থিতিতেও আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা বলছেন তারা আওয়ামী লীগের ভোটার। সেখানে ঢাকা বিভাগে আপনি প্রায় 26% মানুষ পেয়ে গেলেন, এবং বরিশাল বিভাগে প্রায় 32% মানুষ পেয়ে গেলেন যারা বলছেন স্পষ্টত তারা আওয়ামী লীগের ভোটার। এটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করছে। অন্যান্য যে আরও যে 6টি বিভাগ রয়েছে, কোনোটিতে আওয়ামী লীগের ভোট প্রায় 20%, কোনোটিতে 18%, কোনোটিতে 17%, কোনোটিতে আমি 9% দেখেছি, সম্ভবত ময়মনসিংহ বা কোথাও জানি। অর্থাৎ এই যে 17-18কেও আপনি বাদ দিতে পারেন না, সেই জায়গায় 32%, 26%কে তো আপনি উপেক্ষা করার কোনো প্রশ্নই রাখে না। কেননা এখনও আওয়ামী লীগের সমর্থকরা কিংবা হচ্ছে বাংলাদেশের নিরপেক্ষ যেসব নির্বাচন বিষয়ক বিশ্লেষক রয়েছেন, তারা মনে করেন এখনও জামাতের চেয়ে আওয়ামী লীগের ভোটার বেশি। তো যে জামাতের চেয়ে আওয়ামী লীগের ভোটার বেশি, সেই দলটিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা কখনোই বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থার জন্য একটা ভালো উদাহরণ হবে না। আমি বলছি না আওয়ামী লীগকে নির্বাচনে রাখেন, আমি বলছি যে ভোটারদের যে সমর্থন, সেই সমর্থনকে আপনি মর্যাদা দেন, সেটা ভিন্ন ফরম্যাটে হোক, সেটা অন্যভাবে হোক, কিন্তু আপনি ভোটারদের যে চাহিদা, আপনি যদি 10 জন মানুষও থাকে, যদি 10,000 মানুষও থাকে, যদি 1% মানুষ থাকে, তাকে আপনি নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। আপনি তাকে ফিল করাইতে হবে সে বাংলাদেশের নাগরিক, সে তার ক্ষমতায় তার রাষ্ট্রের ক্ষমতায় কে থাকবে সেটা নির্ধারণ করার আর সেই বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মতো সেই সুযোগ সরকার তাকে করে দিয়েছে, সেই ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। এর বাহিরে কোনো নির্বাচনকেই আপনি অংশগ্রহণমূলক বলতে পারবেন না। যদি একজন ভোটারও যদি এই ভোট ব্যবস্থার বাইরে থাকেন, বা একটি দলও যদি এই ভোট ব্যবস্থার বাইরে থাকেন, আপনি সরকার চাইলে যে কোনো কিছু করতে পারে, আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো, কিন্তু ভোটারদের এই ভোটাধিকারকে আপনার সম্মান করতে হবে। ভোটারদের এই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তৈরি করে দিতে হবে। এর জন্যই একটা অভ্যুত্থান হয়েছে, এর জন্যই
বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, এর জন্যই শেখ হাসিনার বিদায় হয়েছে। কিন্তু যারা শেখ হাসিনাকে ভোট দিতে চায় কিংবা যারা নৌকাকে ভোট দিতে চায়, শেখ হাসিনা বাদ যারা নৌকাকে ভোট দিতে চায়, তাদের ভোটের ওই অপশানটা রাখা দরকার বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।